এমন একটা পৃথিবীর কথা ভাবুন যেখানে দেশের সীমানা কোনো নদী বা পাহাড় দিয়ে টানা হয় না, বরং টানা হয় লোভ দিয়ে। যেখানে মানচিত্রের উপর পড়া একটা কলমের সাধারণ আঁচড় লক্ষ লক্ষ মানুষের ভাগ্য চিরকালের জন্য বিভক্ত করে দেয়। সময়টা ১৯১৬ সাল। লন্ডনের এক রুদ্ধদ্বার কক্ষে বসে আছেন ব্রিটিশ কূটনৈতিক স্যার মার্ক সাইক্স এবং প্যারিসে বসে আছেন ফরাসি কূটনৈতিক ফ্রাঁসোয়া জর্জ পিকো। তাদের সামনে বিছানো আছে মধ্যপ্রাচ্যের এক বিশাল মানচিত্র। তারা স্কেল আর পেন্সিল দিয়ে লাইন টানছেন, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে। তারা হয়তো জানতেন না এই প্রতিটি সরল রেখার নিচে লুকিয়ে আছে আগামী ১ শতাব্দীর রক্তপাত, বিদ্রোহ আর সীমাহীন অশান্তি। এটাই ইতিহাসে সেই কুখ্যাত সাইক্স পিকো চুক্তি, যা আজকের মধ্যপ্রাচ্যের কৃত্রিম মানচিত্রের জন্ম দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কোন শক্তি বা স্বার্থ এত বড় স্পর্ধা দেখিয়েছিল যে আস্ত একটা সভ্যতাকে এভাবে টুকরো টুকরো করে দিল? এর উত্তর লুকিয়ে আছে মাত্র ৩ অক্ষরের একটি শব্দে: তেল বা ওয়েল। সেই কালো সোনা যা পুরো আধুনিক পৃথিবীকে সচল রাখে। আজ যে শক্তি ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামে না, আকাশে প্লেন ওড়ে না, এমনকি আপনার হাতের স্মার্টফোনটিও অকেজো হয়ে পড়ে। আর এই তেলের উপর আধিপত্য বিস্তারের জন্যই শুরু হয়েছিল ১ শতাব্দীর দীর্ঘ লড়াই, দ্য ব্যাটল ফর ওয়েল। এই যুদ্ধ শুধু রক্তই ঝরায়নি, এটি পুরো বিশ্বের মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে। একবার গভীরভাবে চিন্তা করুন, আপনি যখন কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আপনার গাড়িতে তেল ভরছেন, তখন কি আপনার মনে হয় যে এই পেট্রোলের প্রতিটি বিন্দুর পেছনে লুকিয়ে আছে শত বছরের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর সাম্রাজ্যবাদী লোভ? এই ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন কেন মধ্যপ্রাচ্য আজও জ্বলছে, কেন ইরাক, সিরিয়া, ইয়েমেন বা লেবাননের মাটিতে আজও শান্তির দেখা নেই, এবং কেন এই অঞ্চলের সীমানাগুলোকে কখনোই প্রাকৃতিক বলা যায় না। চলুন ইতিহাসে সেই অন্ধকার অধ্যায়ে ডুব দেওয়া যাক, যেখানে তেলই ছিল সর্বেসর্বা আর সাধারণ মানুষ ছিল কেবল দাবার গুটি। কল্পনা করুন একটা সাধারণ কুর্দি পরিবারের কথা। হাজার হাজার বছর ধরে তারা একই পাহাড়ের ঢালে একই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে শান্তিতে বসবাস করে আসছিল। কিন্তু ১৯২০ সালের দিকে পরাশক্তিদের কলমের এক নির্মম আঁচড়ে তাদের সেই অবিচ্ছেদ্য জীবন ৪ ভাগে বিভক্ত হয়ে গেল। তুরস্ক, ইরাক, সিরিয়া এবং ইরানে। এক ভাই পড়ে রইল তুরস্কে, আরেক ভাই ইরাকে। মা বাবা এক দেশে তো সন্তান অন্য দেশে। আর যখনই তারা নিজেদের মধ্যে দেখা করতে চাইল, তখনই সীমান্তে তাদের দিকে তাক করা হলো বন্দুকের নল। এটাই ছিল সাইক্স পিকো চুক্তির সবচেয়ে মর্মান্তিক উপহার। প্রথম বিশ্বযুদ্ধের সময় আরবরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটেনকে সাহায্য করেছিল। বিখ্যাত ব্রিটিশ সেনা কর্মকর্তা লরেন্স অফ অ্যারাবিয়া তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ শেষে তারা একটা স্বাধীন রাষ্ট্র পাবে। কিন্তু যুদ্ধের ফলাফল যখন সামনে এলো, তখন দেখা গেল এক চরম বিশ্বাসঘাতকতা। গোপন ওই চুক্তি অনুসারে ফ্রান্স নিজেদের দখলে নিল সিরিয়া ও লেবানন, আর ব্রিটেনের ভাগে পড়ল ইরাক, প্যালেস্টাইন এবং জর্ডান। তখন অবশ্য এই অঞ্চলে তেলের বিশাল মজুদ সেভাবে আবিষ্কৃত হয়নি, কিন্তু যখন তা আবিষ্কৃত হলো, তখন ভূ রাজনীতির পুরো হিসাব নিকাশটাই পাল্টে গেল। সময়টা ১৯০৮ সাল। পারস্যের, যা আজকের ইরান, মাসজেদ-ই সোলেমান অঞ্চলে প্রথমবারের মতো বিশাল তেলের খনি সন্ধান পাওয়া যায়। উইলিয়াম নক্স ডিআরসি নামের এক ব্রিটিশ উদ্যোক্তা আগেই এর কনসেশন বা ইজারা নিয়ে রেখেছিলেন। পরবর্তীতে এই উদ্যোগটি অ্যাংলো পার্সিয়ান ওয়েল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে, যা আজকে আমরা বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম নামে চিনি। তবে আসল ভূ রাজনৈতিক খেলা শুরু হয় আরব উপদ্বীপে। ১৯৩৩ সালে সৌদি আরবের তৎকালীন রাজা ইবনে সাউদ আমেরিকার কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়াকে, যা পরে শেভরন নাম ধারণ করে, তাদেরকে তেল উত্তোলনের এক বিশাল কনসেশন প্রদান করেন। দীর্ঘ খোঁড়াখুঁড়ির পর ১৯৩৮ সালের ৩রা মার্চ ধারানের ৭ নম্বর কূপ থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসে অপরিশোধিত তেল। এটা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আবিষ্কারের সূচনা। সেই ঐতিহাসিক মুহূর্ত থেকেই তেলের যুদ্ধ তার আসল রূপ ধারণ করে। ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা সবাই পাগলের মতো ছুটে আসে মধ্যপ্রাচ্যে। শুরু হয় কনসেশন, চুক্তি আর অসংখ্য গোপন ডিলের মহোৎসব। তেল তখন আর শুধু অর্থনীতির চাকা ঘোরানোর জ্বালানি রইল না, এটা পরিণত হলো ভূ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে। সমীকরণটা ছিল খুব সোজা: যে দেশ তেলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে, তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন দুর্বল হয়ে পড়ে এবং আমেরিকা বিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। স্বাভাবিকভাবে তেলের মূল নিয়ন্ত্রণ চলে যায় আমেরিকার হাতে। এর প্রমাণ পাওয়া যায় ১৯৫১ সালে।
ইরানের তৎকালীন জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল শিল্পকে জাতীয়করণ করার সাহসী সিদ্ধান্ত নেন। দেশের সম্পদ দেশের মানুষের জন্য তার এই নীতি ব্যাপক জনসমর্থন লাভ করে। কিন্তু এই স্বাধীনতা পশ্চিমাদের সহ্য হয়নি। 1953 সালের 19 আগস্ট তেহরানের রাস্তায় হঠাৎ ট্যাঙ্ক নেমে আসে। সিআইএ এবং MI6 এর গোপন অর্থায়নে অপারেশন অ্যাজাক্স এর মাধ্যমে ভাড়াটে দাঙ্গাবাজদের দিয়ে একটা অভ্যুত্থান ঘটানো হয়। প্রধানমন্ত্রী মোসাদ্দেককে গ্রেফতার করা হয় এবং শাহ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসানো হয়। তেলের নিয়ন্ত্রণ আবারও ফিরে যায় পশ্চিমা কোম্পানিগুলোর হাতে। অনেকেই মনে করেন গণতন্ত্র আর স্বাধীনতা বোধহয় সবসময় হাত ধরাধরি করে চলে, কিন্তু ইতিহাস সাক্ষী যখন মাঝখানে তেলের মতো মূল্যবান সম্পদের হিসাব আসে তখন এই স্বাধীনতাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অপারেশন অ্যাজাক্সের এই ঘটনাটি ইরানের সাধারণ মানুষের মনে এতটাই গভীর ক্ষোভ ও ক্ষত তৈরি করেছিল যে পরবর্তীতে 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লব ঠেকানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। 1956 সালে আরেকটা যুগান্তকারী ঘটনা ঘটে। মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর প্রতিবাদে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল একজোট হয়ে মিশরে আক্রমণ চালায়, কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তাদের অবিলম্বে থামার নির্দেশ দেন। এর কারণ ছিল আমেরিকার একটা বড় ভয়। তারা আশঙ্কা করেছিল এই আক্রমণের ফলে আরব দেশগুলো সোভিয়েত ইউনিয়নের ব্লকে যোগ দিতে পারে। এটাই ছিল সেই মাহেন্দ্রক্ষণ যখন আমেরিকা গভীরভাবে উপলব্ধি করে যে মধ্যপ্রাচ্যে তেলের স্থিতিশীলতা ধরে রাখতে শুধু সামরিক আগ্রাসন নয়, বরং সূক্ষ্ম কূটনীতিরও প্রয়োজন রয়েছে। এর কয়েক বছর পর 1960 সালে পশ্চিমা তেল কোম্পানিগুলোর, যাদের সেভেন সিস্টার্স বলা হতো, একচেটিয়া আধিপত্য ভাঙতে গঠিত হয় ওপেক। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। 1973 সালে 6 অক্টোবর সংঘটিত ইয়ম কিপ্পুর যুদ্ধে যখন মিশর ও সিরিয়া ইসরায়েল আক্রমণ করে তখন এক অভূতপূর্ব ঘটনা ঘটে। ইসরায়েলকে সমর্থন করার প্রতিবাদে আরব দেশগুলো আমেরিকা ও তার মিত্রদের ওপর তেল রপ্তানিতে এম্বার্গো জারি করে। এর ফলে তেলের দাম ব্যারেল প্রতি $3 থেকে লাফিয়ে $12 উঠে যায়। আমেরিকার রাস্তায় গ্যাসের লাইনে হাহাকার শুরু হয় এবং পশ্চিমা অর্থনীতি আক্ষরিক অর্থে থমকে দাঁড়ায়। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা অঞ্চল যে চাইলেই পুরো বিশ্বকে হাঁটো গেড়ে বসিয়ে দিতে পারে। সেদিন বিশ্ববাসী তেলের সেই অসীম ক্ষমতাকে স্বচক্ষে দেখেছিল। তবে তেলের গল্প এখানেই সবচেয়ে অন্ধকার মোড় নেয়। যখন কোনো দেশের অর্থনীতি শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন রাষ্ট্রগুলো রেন্টিয়ার স্টেটে পরিণত হয়। এসব দেশের সরকার রাষ্ট্র চালানোর জন্য জনগণের কাছ থেকে ট্যাক্স বা কর নেয় না, ফলে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা করারও প্রয়োজন পড়ে না। এর চূড়ান্ত পরিণতি হিসেবে জন্ম নেয় একনায়কতন্ত্র, সীমাহীন দুর্নীতি, দেদারসে মারণাস্ত্র কেনাকাটা এবং চরম পন্থার বিস্তার। উদাহরণ হিসেবে সৌদি আরবের দিকেই তাকালে দেখা যায় বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও সেখানে নারী অধিকার বা মত প্রকাশের স্বাধীনতার চরম সংকট রয়েছে। অন্যদিকে ইরাকে সাদ্দাম হোসেন তেলের বিশাল অর্থে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। 1980 সালে তিনি ইরানে আক্রমণ করেন এবং সেই 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 10 লাখ মানুষের প্রাণহানি ঘটে। এরপর 1990 সালে তেলের দাম কম রাখার অভিযোগ তুলে তিনি কুয়েত আক্রমণ করেন। এর জের ধরে 1991 সালে আমেরিকা অপারেশন ডেজার্ট স্টর্ম নামের 100 ঘন্টার এক বিধ্বংসী যুদ্ধ পরিচালনা করে। মজার বিষয় হলো তখন সাদ্দাম হোসেনকে পুরোপুরি ক্ষমতাচ্যুত করা হয়নি, কারণ সেই মুহূর্তে ওই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটা ভারসাম্য বা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে তাকে টিকিয়ে রাখার প্রয়োজন ছিল। এই হলো আন্তর্জাতিক ভূ রাজনীতি, যেখানে মানুষের জীবনের চেয়েও তেলের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2003 সালে আমেরিকা পুনরায় ইরাক আক্রমণ করে। এই আগ্রাসনের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হয়েছিল ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্রের উপস্থিতির কথা, কিন্তু পরবর্তীতে তন্ন করে খুঁজেও সেখানে এমন কোনো অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধের আসল উদ্দেশ্যই ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের রিজার্ভের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য মজবুত করা। বর্তমানে দৃশ্যপটও খুব একটা আলাদা নয়। সৌদি আরব আজ ভিশন 2030 হাতে নিয়ে তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কারণ তারা জানে মাটির নিচের এই সম্পদ একদিন ফুরিয়ে যাবে। অন্যদিকে ইরান পারমাণবিক কর্মসূচি ও তেল রপ্তানি ইস্যুতে পশ্চিমাদের সাথে ক্রমাগত সংঘাতে জড়িয়ে আছে। সিরিয়া ও ইয়েমেনে চলছে প্রক্সি যুদ্ধ, যেখানে সৌদি আরব এবং ইরানের তেলের অর্থে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালাচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী তেলের সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে স্পর্শকাতর পয়েন্ট হরমুজ প্রণালী, যেখান দিয়ে সারা বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, তা যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনারও অতীত। আর ঠিক এই জায়গাটিতে এসেই ইতিহাসের সবচেয়ে বড় সত্যটি আমাদের সামনে উন্মোচিত হয়। আজ গুগল ম্যাপে আমরা মধ্যপ্রাচ্যের যে মানচিত্রটি দেখি তা মূলত 100 বছর আগে দুজন মানুষের কলমের কালির খেলা ছাড়া আর কিছুই নয়। এখানকার সীমানাগুলো সম্পূর্ণ কৃত্রিম, যা এই অঞ্চলের জাতিগত, ধর্মীয় এবং সাংস্কৃতিক বাস্তবতার সাথে বিন্দুমাত্র সামঞ্জস্যপূর্ণ নয়। আর এ কারণেই এই অঞ্চলে চিরকাল যুদ্ধ লেগেই আছে এবং অশান্তির আগুন ধিক ধিক করে জ্বলছে। এটাই হলো দ্য ব্যাটল ফর অয়েল, যা আমাদের চেনা মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে। যতদিন মাটির নিচে তেল থাকবে, এই ধ্বংসাত্মক যুদ্ধ হয়তো কখনোই থামবে না। তবে এই গল্পের শেষ এখানেই নয়। বিশ্ব আজ ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি বা তেলের উপর নির্ভরশীলতা থেকে সরে আসছে। ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, হাইড্রোজেন এবং উন্নত ব্যাটারি প্রযুক্তির বিপ্লব ঘটছে। আমেরিকা নিজেদের দেশে শেল ওয়েল উত্তোলন করে নিজেদের শক্তিশালী করেছে। চীন নতুন শক্তির যুগে প্রবেশ করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর এবং পাইপলাইনে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি আমাদের রক্তাক্ত অতীত থেকে কোনো শিক্ষা নেব, নাকি ভবিষ্যতে নতুন শক্তির উৎস যেমন লিথিয়াম, কোবাল্ট কিংবা রেয়ার আর্থ মেটালের দখল নিতে পরাশক্তিগুলো আবারও নতুন কোনো যুদ্ধে অবতীর্ণ হবে? সত্যিকারের বিশ্বশক্তি তখনই অর্জিত হয় যখন আমরা লোভের এই আদিম চক্রকে ভেঙে ফেলতে পারি, যখন জ্বালানি মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হয়, ধ্বংস বা যুদ্ধের জন্য নয়। যখন মানবজাতি বুঝতে শেখে যে রাজনৈতিক সীমানা যতই কৃত্রিম হোক না কেন, এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী শান্তি কেবল পারস্পরিক বোঝাপড়া এবং ন্যায় বিচারের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইতিহাস এবং জিওপলিটিক্সের এই সত্যগুলো যদি আপনাকে ভাবিয়ে তোলে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন আরও বস্তুনিষ্ঠ ঐতিহাসিক বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। সবসময় সচেতন থাকুন এবং অনুসন্ধানী দৃষ্টি বজায় রাখুন, কারণ ইতিহাস জানাটাই হলো মানুষের আসল শক্তি।